আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম কে তোর আমার চেয়ে আপন গল্পের পার্ট 12। তো চলুন আর দেরি কিসের, শুরু করা যাক। ঋতু তখন কান্না করতে করতে বলল, তাকে বিয়ে করার পর আমি ভেবেছিলাম সে অনেক ভালো হয়ে যাবে আর সে আমাকে ভালোবাসবে, কিন্তু হলো না। তার চাহিদা আরও বেড়ে গেল। আর আমার বাবা মার একমাত্র মেয়ে হওয়ার কারণে সব সম্পত্তি তার হাতেই ছিল, কিন্তু সে তা অনেক খারাপ জায়গায় ব্যবহার করত। আমি যখন তার এইসব কাজে রাজি ছিলাম না, সে তখন আমাকে মারধর করত। এক পর্যায়ে সে বাবাকে জোর করে তার নামে সব সম্পত্তি লিখে নিল। আর তারপর থেকে তখন আমি বললাম, তারপর কি? ঋতু বলল, তার অত্যাচারের পরিমাণ আরও বেড়ে গেল। তার তখন আমার উপর কোনো নজরই ছিল না, আর সে আমাকে আর ভালোবাসতই না। সে সারাদিন অনেক খারাপ খারাপ কাজ করত, আর রাতে এসে আমার উপর অমানবিক অত্যাচার করত। তখন আমি বললাম, আপনি এইসব আপনার বাবা মাকে বলেননি? ঋতু তখন বলল, আমি প্রথমে বাবা মাকে না বললেও তারা একসময় এসব বুঝতে পারে, কিন্তু আমি তাদেরকে তখনও কিছু বলিনি, কারণ আমার কথা মতোই তারা আমাকে তার সাথে বিয়ে দিয়েছিল। তখন আমি বললাম, আপনি কি তাহলে এভাবে সহ্য করতেন? ঋতু বলল, তাছাড়া তো আর কোনো কিছু করার ছিল না, কারণ আমি তাকে অনেক ভালোবাসতাম, তাকে অন্ধের মতো বিশ্বাস করতাম। সে যখন যাই বলতো আমি তা করতাম, আর তার কথা মতোই চলতাম। আর তাছাড়া আমার বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ার কারণে আমাদের সব সম্পত্তি তার নামেই ছিল। তখন আমি বললাম, কিন্তু আপনার বাবা মা কিছু করেনি? ঋতু তখন বলল, শুরুতে কিছু না করলেও একসময় আমি তাদেরকে সব বলি। তখন তারা তার সাথে কথা বলে সে অনেক রাগ করে, আর আমাকে তালাক দেওয়ার হুমকিও দেয়। এরপর বাবা মা পুলিশের কাছে যেতে চাইলে আমি তাদেরকে তা নিষেধ করে দিই, কারণ আমি মনে করেছিলাম সে একসময় তার সব ভুল বুঝতে পারবে, কিন্তু সেটা কখনোই হলো না। তখন আমি বললাম, তাই বলে আপনার এত অত্যাচার সহ্য করা ঠিক হয়নি। ঋতু বলল, আমি না চাইলেও কিছু করার ছিল না, আর তাই আমি একসময় সিদ্ধান্ত নিই যে আমরা যদি একটা বাচ্চা নিই তাহলে ও হয়তোবা ভালো হয়ে যাবে। তাই আমি ওকে না বলে একটা বাচ্চা নিলাম, আর প্রথমে ওকে বললাম না, এমনকি আমার বাবা মাকেও না। এভাবে 4 মাস পরে যেদিন ওর জন্মদিন ছিল, সেদিন আমি ওকে সারপ্রাইজ দিতে হঠাৎ তাকে যখন আমি এইসব কথা বললাম, তখন এমন কাজ করে বসলো যেটা আমার কল্পনার বাইরে ছিল। তখন আমি বললাম, সে আপনার সাথে কি করলো? ঋতু তখন বলল, আমি এই কথা বলার সাথে সাথে সে আমাকে অনেক মারধর করা শুরু করে দেয়, আর এক সময় সে বাচ্চাটাকেও আর রাখেনি। আমি তখন বললাম, কিন্তু সে এমন করেছিল। ঋতু তখন বলল, তখন তা না বুঝলেও পরে আমি তা বুঝতে পারি। তখন আমি বললাম, কেন আপনার সাথে সে এমন করেছিল? ঋতু বলল, সে আসলে কখনো আমাকে ভালোবাসেনি, সে সবসময় আমার শরীরকে ও আমার টাকাকে ভালোবেসেছিল। সে জানে আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, তাই আমার সব সম্পত্তি তার নামেই হয়ে যাবে, এই জন্য সে আমার সাথে এইসব নাটক করেছিল। তখন আমি বললাম, কিভাবে তা বুঝলেন? ঋতু তখন বলল, সে অন্য মেয়েদের সাথেও সম্পর্কে ছিল, আর সে সেখানে সব টাকাগুলো নষ্ট করত, কিন্তু আমি তখনও তাকে কিছু করতে পারিনি। কিন্তু আমার সব কিছু শেষ হয়ে যায় যেদিন কিনা আমার বাবা মারা যায়। সেদিন থেকে আমি অনেক অসহায় হয়ে পড়ি। আসলে আমি আমার বাবা মার সাথে থাকতাম না। আমার বিয়ের পর আমার বাবা তাকে আলাদা বাড়ি দিয়েছিল, কিন্তু বাবা মারা যাওয়ার পর আমি আরও ভেঙে পড়ি। তখন আমি বললাম, তাহলে আপনি এভাবে সব মেনে নিচ্ছিলেন? ঋতু তখন বলল, এভাবেই সব মেনে নিচ্ছিলাম, কিন্তু তার এসব আর সহ্য হচ্ছিল না, আর এইদিকে সে কোনো কাজও করতো না। এইভাবে চলতে থাকার জন্য একটা সময় এসে বাবা মারা যাওয়ার পর আমার বাবার কোম্পানি সে বিক্রি করে দেয়। আমি কিছুই বলতে গেলে সে আমাকে অনেক মারধর করত। তখন আমি বললাম, তারপর? ঋতু বলল, তাও এইভাবে দিন যাচ্ছিল, কিন্তু একদিন আমি জানতে পারি সে আরেকটি বিয়ে করেছে। আমি তখন বললাম, আরেকটা বিয়ে করলো সে? ঋতু বলল, আর তার সেই স্ত্রীর সন্তানও ছিল, আর তারা বিদেশে থাকতো। আমি যখনই তাকে এই ব্যাপারে বলি সে তখন অস্বীকার করে। আমিও আর সেটা নিয়ে এতটা ভাবিনি, কারণ আমার বিশ্বাস ছিল যে সে যতই খারাপ হোক না কেন, আমি থাকতে সে অন্য কাউকে বিয়ে করবে না। এইসব ঘটনার কিছু মাস পরেই আমার মাও মারা গেল। তখন আমি বললাম, আপনার মাও মারা গেল? ঋতু বলল, কিন্তু এমনিতে মারা যায়নি। আমি বললাম, মানে? ঋতু বলল, আমার স্বামী আমার মাকে খুন করেছিল। আমি বললাম, কি বলছেন এইসব? ঋতু বলল, হ্যাঁ, আমি ঠিকই বলছি। এক সময় আমি বুঝতে পারি সে আমার মাকে কোনোভাবে মেরে ফেলে। আমি বললাম, কিন্তু এতে তার কী লাভ হতো? ঋতু তখন বলল, আমি শুরুতে না বুঝতে পারলেও পরে তা বুঝতে পারি।
সে আমাকেও মেরে ফেলার জন্য পরে অনেক চেষ্টা করে। পরে আমি যখন তার এই সম্পর্কে জানতে পারি তখন সে আমাকে আবারও মারার চেষ্টা করে। আর আমি পরে অনেক কষ্ট করে তার হাত থেকে পালাই, কিন্তু সে আমাকে মারার জন্য তার লোকজনকে পর্যন্ত বলে। পরে অনেক কষ্ট করে তার হাত থেকে পালিয়ে এখানে আসি, কিন্তু এখানে এসেও তার লোকজন আমাকে অনেক খোঁজে মেরে ফেলার জন্য। আজ আমার কাছে কিছুই নেই, আর তাই আমি তখন নিজেকে শেষ করে দিতে যাচ্ছিলাম, আর মাঝখান থেকে আপনি আমাকে বাঁচালেন। তখন আমি বললাম, আমি বাঁচাইনি, আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়েছে। মরে যাওয়ার মাধ্যমে কোনো কিছুর সমাধান নেই, আর আপনার বেঁচে থাকাটা অনেক দরকার, অন্তত বাকি জীবনটা ভালোভাবে কাটানোর জন্য। তখন ঋতু বলল, ওর সাথে আমার 8 বছর আগে পরিচয়, তখন তাকে এত ভালোবেসেছিলাম যে যা বলার বাইরে। তারপরেও আজ সে আমাকে মেরে ফেলতেও একবারও ভাবেনি। তখন আমি বললাম, আপনি তার কথা বাদ দিন, এসব মানুষ কখনোই ভালো হয় না, এরা পশুর চেয়েও নিচু মন মানসিকতার। এদিকে মিম এখনও সে আমার কথাই ভাবছে। তারপর সে আবারও রিদির কাছে গেল, আর তার কাছে গিয়ে ভাবতে থাকে, রিদি কি সত্যি আমার সাথে সম্পর্কে আছে, নাকি আমার রিদির সাথে কোনো সম্পর্ক নেই। তখনই হঠাৎ মিম খেয়াল করলো যে রিদির জ্ঞান ফিরে এসেছে। আর রিদির জ্ঞান ফিরে আসলে সে বলতে থাকে, আমি কোথায়, আমি এখানে কি করছি? মিম বলল, আপনি এখন হাসপাতালে আছেন। রিদি বলল, কিন্তু আমি এখানে কি করছি? মিম বলল, আপনি অসুস্থ তাই এখানে এসেছেন। রিদি তখন বলল, ও কিন্তু রাফি কোথায়? মিম বলল, সে নেই। রিদি বলল, নেই মানে? মিম তখন বলল, মানে সে চলে গেছে। রিদি তখন বলল, কিন্তু আমার মনে হচ্ছে তার সাথে আমি শেষ কথা বলেছিলাম। মিম বলল, হতে পারে, কিন্তু সে এখন এখানে নেই। রিদি বলল, তা আপনি কে, এখানকার ডাক্তার? মিম বলল, কিন্তু রাফি আপনার কি হয়? রিদি তখন বলল, কেন, কি হয়েছে? মিম বলল, আমি জানতে চেয়েছি, আপনি বলেন সে আপনার কি হয়? রিদি তখন বলল, সে আসলে আমার কিছুই হয় না, সে আগে আমার অফিসে চাকরি করত, সেই সূত্রে তার সাথে পরিচয়। মিম বলল, এর চাইতে বেশি কিছু নয় তো? রিদি তখন বলল, এর চাইতে বেশি কিছু না, তবে আমার তাকে ভালো লাগে। কিন্তু এইসব আপনি কেন জিজ্ঞেস করছেন? মিম বলল, রাফিকে আপনার ভালো লাগে মানে কি বলতে চাচ্ছেন? রিদি তখন বলল, আপনি এভাবে কেন কথা বলছেন সেটা তো বুঝতে পারলাম না। মিম তখন বলল, আপনি আগে বলুন। রিদি তখন বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে শুনুন। আসলে রাফি মানুষ হিসেবে অনেক ভালো। সে আমাদের অফিসে যখন আসে প্রথম দেখাতেই আমার তাকে ভালো লেগে যায়, আর তার কারণও আছে বটে। আর সেটা হলো তার কথার মাঝে একটা মায়া আছে, আর সে সবার সাথে অনেক হাসি খুশি থাকতো, সবার সাথে খুব ভালোভাবে কথাবার্তা বলতো, কোনো মেয়ের সাথে কথা বলতো না। এর থেকে ভালো আর কি হতে পারে? তখন আমার মনে মনে তাকে ভালো লাগা শুরু করে। কিন্তু এরপরেও মিম তখন বলল, কিন্তু কি, এরপর কি হয়েছে সেটা বলুন, আপনাদের মাঝে কি কিছু হয়েছে? রিদি তখন একটু মন খারাপ হয়ে বলল, না হয়নি, কিন্তু আমার তাকে সত্যি অনেক ভালো লাগে। যখন আমরা একসাথে কাজ করতাম আমি সারাক্ষণ ওর দিকে তাকিয়ে থাকতাম, কিন্তু আমি সবসময় খেয়াল করে দেখেছি ও কখনোই খারাপ ছিল না। আর এইভাবে আমাদের অনেক দিন কেটে গেল, কিন্তু এরপরে যা হয়েছে তার বলার মতো না। মিম তখন বলল, কি হয়েছে? রিদি তখন কান্না করতে করতে বলল, আসলে আমার বাবা মা আমার জন্য বিয়ে ঠিক করেছিল, কিন্তু এদিকে আমি রাফিকে অনেক পছন্দ করি। মিম তখন বলল, আপনি এসব কি বলছেন, আপনি কি বলতে চাচ্ছেন? ঠিক তখনই সেখানে কোথা থেকে যেন সাজিদ চলে আসলো, আর সে মিমকে বলল, এইটা কোনো কথা হলো, তুমি কাল রাতে বাড়িতে আসলে না, আমি কতই না অপেক্ষায় ছিলাম তোমার জন্য, আর তুমি এখানে এখনও আছো। মিম তখন বলল, এটা হাসপাতাল, মুখ সামলে কথা বলো। সাজিদ তখন বলল, আরে কি মুখ সামলে কথা বলবো, তুমি তো আমার কাছে। তখনই সাজিদের চোখ পড়ে রিদির উপর, আর রিদিও তখন ভয় পেয়ে বলে উঠল, এই লোক এখানে কেন, আপনি এখানেও এসেছেন? তো গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, আর যদি নেক্সট পার্ট লাগে তাহলে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।